নমস্কার। আজকের আলোচনার বিষয়টা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই একটা আন্দাজ করতে পেরেছেন, কিন্তু কেন আজকে আমি এই ধরনের আলোচনা করছি সেটা আগে একটু শুরুতে বলে নিই। কিছুদিন আগে হঠাৎ করে আই থিঙ্ক ইউটিউবে স্ক্রল করতে কি ফেসবুক, আমার ঠিক মনে নেই কোন সোশ্যাল মিডিয়ায় আমি এটা করছিলাম, তো সেখানে একটা রিলস দেখি যেখানে একজন বলতে চাইছেন যে হারমোনিয়ামে রেয়াজ করার জন্য গলার কি কি ক্ষতি হতে পারে। সেখানে তিনি নানা পয়েন্ট তুলে ধরেছেন, যেমন গলার আওয়াজ ফেটে যেতে পারে, স্বরস্থান বুঝতে পারে না, এটসেট্রা এটসেট্রা অনেক। তার কিছুদিন পরে আমি দেখি যে সেই ভিডিওটির রেফারেন্সে আরও একজন বলছেন যে এই যে ধারণা যে হারমোনিয়ামে রেয়াজ করলে পরে গলার এই ক্ষতি হয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, এরকম কোনো ব্যাপার নয়। এবং তিনি রেফারেন্স হিসেবে মৈথিলী ঠাকুরের কথা বলেছেন, যিনি হারমোনিয়ামে পারফরমেন্স দেন, এবং তার রেফারেন্সে উনি বলেছেন যে এই সমস্ত, এবং আরও অনেক শিল্পী রেফারেন্স উনি দিয়েছেন যে এক্ষেত্রে তাদের কোনো কিছুই হচ্ছে না এবং তারা যে বেসুরো গাইছেন সেরকমও কিছু বিষয় নয়। তো সুতরাং এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো আমার মনে হলো যে এই দুটো কনসেপ্ট, অর্থাৎ একজন সাপোর্ট করছেন যে হারমোনিয়ামে রেয়াজ করাটা সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত, এবং আরেকজন সাপোর্ট করছেন যে না, হারমোনিয়ামে রেয়াজ করলে সেই ধরনের যে ক্ষতির কথা উনি বলছেন সে ধরনের কোনোই ক্ষতি হয় না। আপনি হারমোনিয়ামে রেয়াজ করতে পারেন, আপনি তানপুরাতেও রেয়াজ করতে পারেন, অর্থাৎ দুটোই ইকুয়াল। তো আজকের আলোচনার বিষয় আমার সেটাই যে আদেও কি দুটো ইকুয়াল, বা যদি আমরা হারমোনিয়াম হিসেবে রেয়াজ করেই থাকি তাহলে সে কি আমরা মারাত্মক কিছু ভুল করছি? সত্যি কি মারাত্মক কোনো গলার ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে? বা যারা এই মুহূর্তে হারমোনিয়ামের সাথে চর্চা করছো তারা এই দুশ্চিন্তায় রয়েছে, তাহলে কি আমি সম্পূর্ণভাবে ভুল করছি? আমার জীবনের এতগুলো বছরে আমি রেয়াজে সময় দিচ্ছি, তাহলে কি এটা সম্পূর্ণই ভুল হয়ে যাচ্ছে? তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে বিচার করব, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা আজকে আলোচনা করব। এবং সমস্ত আলোচনায় কিন্তু আমি তোমাদের যুক্তি দিয়েই বোঝাবো, যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা, অর্থাৎ কোন ইনস্ট্রুমেন্টটা তোমাদের জন্য এখন ঠিক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসে ডিটেলস জেনে নিতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। বেশ, তাহলে প্রশ্ন যখন আসছে হারমোনিয়ামের, তো প্রথম আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি, অর্থাৎ কি টপিকের ওপর দুটো তুলনা করা কিভাবে যেতে পারে দুটো ইনস্ট্রুমেন্ট। তো সেটাতে যদি আসি যে প্রথমেই গলার আওয়াজ, যেখানে বলা হচ্ছে যে আওয়াজ ফেটে যেতে পারে, হারমোনিয়ামে আওয়াজ গলা ফেটে যেতে পারে, অর্থাৎ এই ফেটে যেতে পারে এই ওয়ার্ডটা ওখানে ব্যবহার করা হয়েছে, তার সাথে বলা হয়েছে কর্কশ হয়ে যেতে পারে, বেসুরো লাগতে পারে, এই সমস্ত। এবার বিষয় হচ্ছে গলার আওয়াজ যে ফেটে যায়, এটা সত্যি আমিও কখনো কাউকে দেখিনি বা শুনিনি যে হারমোনিয়ামে দীর্ঘদিন রেয়াজ করছে বলে তাদের প্রত্যেকেরই গলার আওয়াজ ফেটে গেছে। হ্যাঁ, গলার আওয়াজ কর্কশ হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে বলা যায় না, এটা সত্যি। এবার লজিকটা বুঝি, কেন এটাকে সত্যি বলা হচ্ছে, বা কেন মৈথিলী ঠাকুরের মতন সিঙ্গারদের গলা তো মনে কর্কশ কখনোই মনে হচ্ছে না। তাহলে এই জায়গাটায় আমাদের বুঝতে কোথায় ভুল হচ্ছে? এবার বিষয়টা হচ্ছে যে একজন বিগিনার স্টুডেন্ট যখন প্রথম হারমোনিয়াম ধরে, দেখুন হারমোনিয়াম একটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট, এটাতে কোথাও তার নিজের ভলিউম ফিক্সড করে দেওয়ার কোনো নব থাকে না যে আমি এত নম্বরে নিজের ভলিউমটা ফিক্সড করে রাখলাম আর হারমোনিয়ামের ভলিউম বাড়বে না। এটা টোটালটাই নিজেকে করতে হয়। তো একটা বাচ্চা স্টুডেন্ট যখন রেয়াজ করতে শুরু করে, শুধু বাচ্চা বলবো না, আমি দেখেছি বিগিনার যে কোনো বয়সের স্টুডেন্ট হারমোনিয়ামটা যখন বাজাতে শুরু করেন, তার ব্লোর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা থাকে না, অর্থাৎ সে ক্রমাগত হারমোনিয়ামের ব্লোটা কিন্তু করতে থাকে, ফলে হারমোনিয়ামের আওয়াজটা অত্যাধিক বেড়ে যায়। আর এই উচ্চ স্বরে বা উচ্চ ভলিউমে যে হারমোনিয়ামটা বাজছে, সে তখন তার সাথে বলা যেতে পারে তার থেকে একটু উঁচু গলায় রেয়াজ করতে চায়, যাতে সে নিজের আওয়াজটা শুনতে পায়। ঠিক এই কারণের জন্যই কিন্তু অত্যাধিক চিৎকার করে একটা রেয়াজ করার প্রবণতা সমস্ত বিগিনার স্টুডেন্টদেরই শুরু হয়, এবং সেটা কিন্তু আস্তে আস্তে গলাকে কর্কশে পরিণত করে। এই কথাটা কিন্তু ভুল নয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি?
বিগিনার স্টুডেন্ট, বিশেষ করে ছোটদের এই জিনিসটা বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে ব্লোটা টানার ততক্ষণ প্রয়োজন নেই যতক্ষণ হারমোনিয়াম তার ভলিউমের মধ্য ভলিউম অবধি আছে। যখন খুব হারমোনিয়ামের আওয়াজটা কমে যাচ্ছে ফিল হচ্ছে, তখন আবার 2টো করে ব্লো করা বা 3টে করে ব্লো করা, যেটা যার যেটা হারমোনিয়াম কন্ডিশন। কিন্তু এটা বাচ্চাদের বোঝানো যায় না, বাচ্চারা এত কিছু ব্যালেন্স করতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে যখন বুঝছেন যে আপনার শিশুটি হারমোনিয়ামটি বড় জোরে বাজাচ্ছে, তখন তার উপায় হিসাবে হারমোনিয়ামের ওপর কিছু চাপিয়ে দিন। হতে পারে আপনি কোনো কাপড়ের মধ্যে দিয়ে কিছু ডায়েরি বা বই কিছু চাপিয়ে দিন, যাতে আওয়াজটাও যতই জোরে ব্লো করুক না কেন আওয়াজটা যেন আস্তে আস্তে কমে যেতে থাকে, অর্থাৎ আওয়াজটা যেন কম হয়। এবং ওকে বলতে হবে যে তুমি কখনোই চিৎকার করে কিন্তু করবে না। এবং অবশ্যই এটা বলে আপনাকে চুপ থাকলে হবে না, কারণ সারা জীবন তো হারমোনিয়ামের উপর কিছু চাপিয়ে দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করলে হবে না। বা হাতটাকে কন্ট্রোল করাও শিখতে হবে, মানে যে ব্লোটাকে কন্ট্রোল করাও শিখতে হবে। তাই সেক্ষেত্রে তাকে কিন্তু বোঝাতে হবে, এটা গুরুর কাজ, যে হারমোনিয়ামটা কিভাবে বাজাতে হয় সেটাও কিন্তু একটা শিক্ষার বিষয়। তাই সেটা যদি সে করে, আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। আর যারা বড় স্টুডেন্ট, অনেক বয়স হয়ে গান শিখছো, তাদেরকে এটা প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে হারমোনিয়ামের প্রত্যেকটা স্বরের সাথে আমি ব্লো টেনে গেলাম, বা তালের একটা বিটের মতন করে মাথায় ধরে নিলাম এবং প্রত্যেকটাতে আমি ব্লো করে যাচ্ছি এবং খুব জোরে জোরে হারমোনিয়াম বাজছে। এই হারমোনিয়ামের আওয়াজটাকে কন্ট্রোল যদি তুমি করতে পারো, অর্থাৎ সেটুকুনি হারমোনিয়ামের আওয়াজ তুমি তৈরি করো যেটা তুমি শুনতে পাচ্ছ প্রপার ভাবে, পরিষ্কার ভাবে, এবং তার সাথে তোমার গলা মেলাতে গেলে তোমার নর্মাল ভলিউমের থেকে হাই হয়ে যাচ্ছে না, সুতরাং এই আওয়াজে যদি করো, তাহলে কিন্তু তোমার হারমোনিয়ামে রেয়াজ করলেও তোমার গলার আওয়াজ কোনোদিনই কর্কশ তৈরি হবে না। শুধু এই ছোট্ট ভুলটা হয়ে থাকে, এই ভুলটাকে শুধরে নিলেই কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে সবারই শেষে যেটা উপসংহারে আসা যাচ্ছে, তো সেটা হচ্ছে যে আমি কতটা চিৎকার করে রেয়াজ করছি সেটার উপর ডিপেন্ড করছে আমার গলা কর্কশ হচ্ছে কিনা, ইনস্ট্রুমেন্ট আমি যাই ব্যবহার করি না কেন। তানপুরার ক্ষেত্রে এই সমস্যাটা হয় না, কারণ তারের ইনস্ট্রুমেন্ট, প্রথম কথা তার আওয়াজ ভীষণ মিষ্টি, তো সেই ফিলটাই থাকে না যে আমাকে চিৎকার করতে হবে। সেটা কেউ তোমাকে রেফারেন্স দিচ্ছে না যে হ্যাঁ তোমাকে এতটা জোরে গাইতে হবে। কিন্তু হারমোনিয়ামে কোথাও যেন একটা জোরে বাজালে পরে অলিখিত একটা রেফারেন্স চলে আসছে, না এই ভলিউমে আমি হারমোনিয়াম শুনতে পাচ্ছি, তো আমার গলাটা এর থেকে আরেকটু চলবে। এই কারণের জন্য কিন্তু এই ভুলটা হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায়, হারমোনিয়ামে নয়, তানপুরাতেও নয়, সমস্যাটা অ্যাকচুয়ালি হারমোনিয়াম বাজানোর গাফিলতিতে। তো আশা করি এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হারমোনিয়ামে রেয়াজ করলে স্বরের স্বরস্থান তারা বুঝতে পারে না, এবং এর এগেনস্টে যিনি বলেছেন তিনি রেফারেন্সে বলেছেন যে এই বিখ্যাত সিঙ্গাররা যাদেরকে আমরা সবসময় দেখি হারমোনিয়ামে তারা পারফরমেন্স দিচ্ছেন, তারা তো হারমোনিয়ামে রেয়াজ করেছেন, তো তারা কি করে সুরে গাইছেন। তো এক্ষেত্রে আমার মনে হয় ছোট্ট একটু ভুল হচ্ছে। প্রথম হচ্ছে যে হারমোনিয়ামে যদি রেয়াজ করা হয় তাহলে সত্যিই কিন্তু স্বরের স্বরস্থানের জ্ঞান হয় না, এটা একদম ঠিক কথা, এর মধ্যে কোনো ভুল কিন্তু নেই। তাহলে যে রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে তারা তো হারমোনিয়ামে পারফরমেন্স করছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাই যে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, মাইথিলি ঠাকুরের যেমন রেফারেন্স দেওয়া হয়েছে এখানে, মাইথিলি ঠাকুর পারফরমেন্স করেন, উনি সুন্দর ভজন গান হারমোনিয়ামে, উনি অসাধারণ হারমোনিয়াম শিল্পীও এর সাথে, কিন্তু এটা কিন্তু মানে মানতেই হবে, এত সুন্দর হারমোনিয়ামটা উনি বাজান এই অল্প বয়সে, তো সেটা কিন্তু সত্যি একটা মানে একটা গর্বের বিষয়। তো যাই হোক, প্রসঙ্গটা সেটা নয়, প্রসঙ্গটা এটা যে উনি কিন্তু হারমোনিয়ামটাকে অ্যাজ এ পারফরমেন্সের রেফারেন্সে, অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট ওটাকে ব্যবহার করছেন। উনি রেয়াজ কিসে করছেন আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না, দেখতে চাইছেন বা দেখতে জানছে কেউ? উনি কিন্তু রেয়াজটা আপনি খোঁজ নিয়ে দেখুন, পার্সোনালি যদি কেউ মাইথিলি ঠাকুরকে জানেন বা চেনেন, তো উনি তার নিজের ভয়েসকে ঠিক রাখার জন্য নিজে যে রেয়াজটা করেন সেই রেয়াজটা কিন্তু তানপুরাতেই করেন। কারণ আর যাই হোক, হারমোনিয়ামে শ্রুতির কোনো স্থান থাকে না। হারমোনিয়ামে দীর্ঘদিন গান করলে স্বরের স্বরস্থান সম্পর্কে ধারণাটা অনেক ধীরে ধীরে জন্মায়। তো একটা সময়ের পর হারমোনিয়ামটা ছেড়ে কিন্তু তানপুরাতে আসতে হবে, প্রত্যেককেই আসতে হবে। যদি মনে হয় যে আমার গলায় আমি গায়কী সৃষ্টি করব, আমার গলায় মিড়, মুরকি,
খটকা, গমক এইগুলোকে আমি ব্যবহার করব, তাহলে অবশ্যই হারমোনিয়াম সেটা কিন্তু কোনো দিন হতে দেবে না। এটা কিন্তু একটা বাস্তব কথা। এবার প্রশ্ন হচ্ছে, যেখানে বলা হয়েছে যে হারমোনিয়ামে রেয়াজটা কোনোদিন করাই উচিত নয়, শুরুটাই করা উচিত তানপুরা, এই কথাটা কতটা যুক্তিযুক্ত? এবার আমি বলবো যে এই পয়েন্টের ক্ষেত্রে আমি এটাই বলতে পারি যে কোনো একটা ইনস্ট্রুমেন্টকে এক্ষেত্রে আমরা সঠিক বলে ওভারঅল সমস্ত স্টুডেন্টের উপর এটা চাপিয়ে দেওয়া যায় না। সবারই ক্ষেত্রে কিন্তু রুলস সমান হয় না। কোনো শিশুর যার মিনিমাম সুরের নলেজটুকুনি নেই, তাকে যদি আমি তানপুরায় শুরু করে দিয়ে রিয়াজ করাতে, তার সুর লাগতে লাগতেই বহু বছর কেটে যাবে এবং সে নিরাশ হয়ে গানটাকে ছেড়েই দেবে। সেক্ষেত্রে তাকে যদি হেল্পিং ইনস্ট্রুমেন্ট হিসাবে হারমোনিয়ামের সাথে পরিচয় করে দেওয়া হয়, তবে তার কিন্তু স্বর বুঝতে বা স্বরকে চিনতে তাড়াতাড়ি পারবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু গলাটাকে সুরেলা করে নিতে পারবে। সুরের করে নেওয়ার পর, সুরটাকে বুঝে নেওয়ার পর, তারপর একটা সময়ের পর ধীরে ধীরে তাকে তানপুরার সাথে গাওয়ার অভ্যেস করতে হবে। তানপুরার সাথে প্রথম দিন থেকে গাইতে পারে কারা? যারা গড গিফটেড হয় সুরের ক্ষেত্রে। অর্থাৎ প্রথম দিন একটা বাচ্চা শিশুকে আমি মানে অনেককেই দেখেছি যে 3-3.5 বছরের বাচ্চাকে শুধু তানপুরার আওয়াজে বলা হয় যে বলতো সা, তো সেটা শুনে শুনে সে সা না মা না পা সেটা সে জানে না, কিন্তু সেটা সা শুনে শুনেই বলে দিচ্ছে। সেই সব বাচ্চার ক্ষেত্রে আমি বলবো কখনোই হারমোনিয়াম ব্যবহার করা উচিত নয়। প্রথম দিন থেকেই তানপুরা দিয়েই কিন্তু রেয়াজ করানো শুরু করা উচিত। তাতে তার যে বেনিফিটটা সে পাবে সেটার তুলনা কিন্তু তুলনাহীন। অর্থাৎ ভগবান তাকে একটা প্রতিভা দিয়েই পাঠিয়েছিল, সে তানপুরার জন্য উপযুক্ত হয়েই জন্মগ্রহণ করেছে। সেক্ষেত্রে সে যদি তানপুরার হাত দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু করে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু রয়েছে। তাহলে সে কি কোনোদিন হারমোনিয়াম বাজানো শিখবে না? আমি কিন্তু সেটাও মানি না। তাকেও হারমোনিয়াম বাজানো কিন্তু শিখতে হবে, কারণ এখানে হারমোনিয়ামটা তার সুর মেলানোর জন্য সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসাবে নয়, তার পারফরমেন্সের জন্য সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কিন্তু একটা সময় কাজে লাগে। আমি কোথাও পারফরমেন্স করতে যাচ্ছি, আমি কোথাও গান গাইছি, সেক্ষেত্রে হারমোনিয়ামটা কিন্তু বাজিয়ে করলে পরে সেই গানটা শুনতে ভালো লাগে। তো সেটা আমি ইনস্ট্রুমেন্ট হিসাবে, আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে আমি ব্যবহার করছি। কিন্তু রেয়াজের ক্ষেত্রে যেহেতু তার ভগবান প্রদত্ত একটা ক্ষমতা ছিল, তাই সে তানপুরা দিয়ে শুরু করতেই পারে। তাই সেক্ষেত্রে আমরা বিচার করতে হবে যে আমার ট্যালেন্ট কি সেরকম কিছু আছে যে আমি সুরটাকে বুঝে নিতে পারছি, তবেই তানপুরায় যাওয়া আছে। আর যদি না হয়, এবং আমি বলবো এই পার্সেন্টেজটা কিন্তু প্রায় আমি বলবো 90% স্টুডেন্ট, তাদের কোনো রকম সুরের নলেজ থাকে না, তারা এমনি গানটাকে ভালোবেসে গান শেখা শুরু করেন। সেক্ষেত্রে হারমোনিয়াম খুব সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট, তার সাথে সাথে গলা মিলালে খুব তাড়াতাড়ি তাদের সুরের সাথে পরিচয় ঘটে। তো এক্ষেত্রে এটা কখনোই বলা যায় না যে না ডিরেক্ট তানপুরায় রেয়াজ শুরু করে দাও তাহলেই তোমার গান হবে, হারমোনিয়ামে করলে তুমি সর্বনাশ করে ফেলছো সময়। এই জিনিসটা ঠিক নয়। দুটোকেই দেখতে হবে যে স্টুডেন্টের কিরকম ক্ষমতা রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু হয়। এই যে কতগুলো পয়েন্ট আমি বললাম হারমোনিয়াম এবং তানপুরার সাথে, এবার আপনাদেরকে বিচার করতে হবে যে কোনটা আপনাদের জন্য ঠিকঠাক। তো আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি যে গায়কী আনতে গেলে কিন্তু অবশ্যই তানপুরার থেকে সুন্দর ইনস্ট্রুমেন্ট আর কিছু হয় না। তানপুরার আওয়াজ তোমার স্বরস্থানের পরিচিতি ঘটায়, যে স্বরস্থানের পরিচিতির পর তুমি যে কোনো খালি গলায় গান গাইলে স্কেল যাবে না, বা যদি কিবোর্ডের সাথে করি বা গিটারের সাথে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে করছি যেখানে হারমোনিয়াম থাকছে না, সেক্ষেত্রেও কিন্তু সুর যাবে না এবং একটা ভরসা জন্মায়। অর্থাৎ যারা আমি দেখেছি অনেক স্টুডেন্ট রয়েছে যে যারা অনেক দিন ধরে শুধুই মাত্র হারমোনিয়ামে করে, কোনোদিন কোনো তানপুরায় রেয়াজ করেনি, তাদের হঠাৎ করে যদি তানপুরের সাথে রেয়াজ করতে বলা হয় তারা একটু ভয়ই পেয়ে যায়। এবং এই ভয়টা কিন্তু থাকে মনে মনে যে তানপুরার সাথে তো কোনোদিন করিনি, আমি কি পারবো, মানে এই একটা ভয়। অর্থাৎ এটা কিন্তু জেনেই আছি যে হারমোনিয়ামে থেকে তানপুরায় গান করাটা কঠিন, এই বাস্তবটা কিন্তু সব স্টুডেন্টই কম বেশি বোঝে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। কিন্তু ভয় পেয়ে তানপুরাটাকে অ্যাভয়েড করলে পরে অবশ্যই গায়কী গলায় কিন্তু আসবে না। আর যাদের রেফারেন্স নেওয়া হচ্ছে, যারা হারমোনিয়ামকে আমরা দেখছি তারা পারফরমেন্স ক্ষেত্রে হারমোনিয়াম বাজাচ্ছেন, তারা নিজেদের রেয়াজের সময় কিন্তু
তানপুরার সাথেই রেয়াজ করেন। এরকম প্রত্যেকটাই শিল্পী কিন্তু তানপুরার সাথেই রেয়াজ করেন। তাই তানপুরার হাত প্রত্যেককেই ধরতে হবে, হয়তো কিছু আগে বা কিছু পরে। সেটা আপনি কোন জায়গায় রয়েছে, আপনার সন্তান কোন জায়গায় রয়েছে, সেটা গুরুর বিচার্য বিষয়। গুরু সেটা বুঝে নেবেন এবং সেই হিসাবেই আপনাকে নিশ্চয়ই সঠিক পথ দেখাবেন। তাহলে এই ছিল কনফিউশন যে হারমোনিয়াম না তানপুরা কোনটা ভালো। এবার আপনারাই বিচার করুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আমার মতের সাথে আপনাদের মত মিলল কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবং আমাকে আমার অন্যান্য চ্যানেল ফলো করতে গেলে তার লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।